রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজকে আমি বিশ্বের রাজনীতিতে দাবার খেলা চলছে, ভারতের আকাশে বাজ পাখি উড়ছে, এর পার্ট 4 আলোচনা করব। আগের আলোচনাগুলো দেখতে হলে আপনাকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখতে হবে। চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আশা করছি আজকের আলোচনাও আপনাদের ভালো লাগবে। পুরো মন দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওই দেখবেন। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বর্তমানে বাংলা ভারতের বুকে যা চলছে, একের পর এক ঝড় আসছে। এই ঝড় কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। কতভাবে কত অর্থ ব্যয় করে আত্মরক্ষা করবে? কম অর্থ ব্যয় করে আত্মরক্ষা করেননি রাজীব। তার নিরাপত্তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে। কম সিকিউরিটি তার পেছনে ছিল না, কিন্তু কোনো সিকিউরিটি তো রক্ষা করতে পারল না, রক্ষা পেতে পারে না। কেউ যদি কাউকে মারতে চায়, সে সাকসেসফুল হবেই। এই জিজ্ঞাসা, হত্যার এই মনোবৃত্তিটা কমাতে হবে। ভারতের জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় কোনো শত্রুই আসতে পারবে না, কোনো বিদেশি শক্তি প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের ওপরে সবাই টেক্কা মেরে চলে যাবে, আর আমরা কি নীরব দর্শক হয়ে বসে বসে মার খাবো? দিনের পর দিন চলছে গতানুগতিকতার ধারায়। ছোটবেলা বাবাকে দেখেছি চরকা কাটছেন। চরকা ঘুরিয়ে যদি দেশের হিত করা যায়, ভালো কথা। চরকার পরে তাঁত এলো, মেশিন এসে পড়লো, চরকা বন্ধ হয়ে গেল, ভালো কথা। আমি এর বিরোধিতা করছি না। আমাদের বাবা জ্যাঠারা বন্দে মাতরম ধ্বনি দিয়েছেন, তারা ইংরেজি ভাষা শিখবেন না, কারণ ইংরেজি হলো শ্লেষ্ঠ ভাষা। আমার কাকা ছিলেন একটি স্কুলে সংস্কৃতের হেড পণ্ডিত। তারা মোটা কাপড় পরতেন, বিলিতি কাপড় পরবেন না, বিদেশি দ্রব্য বর্জন করার নীতি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তারা একটা মন নিয়ে চলেছেন। এটাই যদি নীতি হয়, দেশের তৈরি মোটা কাপড় পরবো, বিলিতি কাপড় পরবো না, ভালো কথা। কিন্তু সেই মন তো রইল না। এখন দেখছি মোটা কাপড় ফেলে দিয়ে বিলিতি কাপড়ের দিকেই চলেছে। আমরা এখন সব বিপরীত কাজ করছি। সেই অল্প বয়সেই আমি আমার বাবা জ্যাঠাদের দেখেছি এবং বলেছি, আপনারা বিলিতি কাপড় পরবেন না এবং ইংরেজি ভাষা শিখবেন না, খালি পায়ে চলবেন, সব বুঝলাম, কিন্তু এই ছাড়াছাড়ি, এগুলো তো চালে ডালে মিশিয়ে বাছাবাছি করছেন। এগুলো করতে করতে ইংরেজ তো ক্রমশ এগিয়ে আসছে, আমাদের পিষে মারার চেষ্টা করছে। সেদিকে নজর দিন। সমুদ্র পার হয়ে তারা এসেছে এ দেশে, এখন নদী পার হয়ে, খাল পার হয়ে ঘরে ঢুকে পড়ছে, দেখতে পাচ্ছেন তো। আমি সেই বয়সেই জানিয়েছি, আপনারা এখন লাঠি ধরতে শিখুন, দেশের মানুষকে লাঠি ধরা শেখান, তাহলেই আত্মরক্ষা করতে পারবেন। এখন ভারতবর্ষে 33 কোটি মানুষ, আর ইংরেজ মাত্র 60,000। এই 33 কোটি ভারতবাসীর হাতে লাঠি দিয়ে ইংরেজদের পিটিয়ে বের করে দিন। বিলিতি কাপড় ছাড়লেন, খালি পায়ে হাঁটলেন। ওই সব ছাড়াছাড়ি তো রাজনীতির মূল উদ্দেশ্য নয়। রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি। শ্রেষ্ঠ নীতি অনুসরণ করা বীরের ধর্ম। কাপুরুষতার কোনো স্থান নেই সেখানে। 33 কোটি মানুষ যদি লাঠি ধরে, ইংরেজদের একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। আমাদেরও তো অস্ত্র নেই, তাই লাঠিই হলো একমাত্র ঔষধ। আমার কথা শুনে তাদের কি ভয়? আমাকে বলছেন, জোরে বলিস না, বেঁধে নিয়ে যাবে। এই তো অবস্থা আমাদের ছোট্টবেলায় শুনেছি ঠাকুমা জেঠিমারা পড়াশোনায় অমনোযোগী ছেলেদের বলছেন, লেখাপড়া করলি না, শেষবেলা কি দারোগিরি করে খাবি? আর এখন দারোগার পদে চাকুরির জন্য তদবির করতে হয়। ইংরেজ আমলে আমাদের দেশের পুলিশ ও দারোগাদের অত্যাচারের কাহিনী মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। কে বলবে এরা আমাদেরই দেশের লোক, এরা বাঙালি, এরা ভারতবাসী? কে বলবে? দেশগত প্রাণ, কত তরুণ বলিষ্ঠ প্রাণকে ছিনিয়ে নিয়েছে এরা। এমনকি পদোন্নতির লোভে নিজেদের
আত্মীয় স্বজনকে পর্যন্ত ধরে দিয়েছে ইংরেজদের হাতে। এর চেয়ে নিকৃষ্ট কর্ম আর কি আছে? এর মধ্যে আমার জানাশোনাও অনেকে আছে, শুধু নিজের পোষ্ট আর রায়বাহাদুর, খান বাহাদুর উপাধির নেশায় তারা এতটা নিচে নেমে গেছে। আমি তাদের বলেছি, তোমরা মরবে, প্যাচে পড়ে মরবে। 1939 সনে ঢাকা সদরঘাটে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি সেখানে এক বিরাট মিটিং করেছিলেন। সেখানে আমি তাকে বলেছিলাম, বোস, চিত হয়ে শুয়ে থাকার বুদ্ধি দিও না, লাঠি ধরা শেখাও। তা না হলে ভারতবর্ষ বাঁচবে না, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ভারতবর্ষ শেষই তো হলো। ভারতবর্ষকে ছিবড়ে করে রেখে সব নিয়ে ওরা চলে গেল। আমি জানি সেই সময় আমার এক সন্তান জাহাজে কাজ করত। সে আমাকে এসে বলেছিল, বাবা, আর সহ্য করতে পারছি না। 17টা জাহাজে ভারতবর্ষের সোনা ভর্তি করে নিয়ে ওরা চলে যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে রইলাম। আরও কত শতের জাহাজ ভর্তি করে নিয়ে গেছে জানি না। আমরা তাদের বাধা দিতে পারিনি, কারণ আমাদের কারোর সাথে কারোর বনিবনা নাই। দেশের সম্বন্ধ বিদেশির হাতে তুলে দিয়ে আমরা কি নির্লোভ প্রমাণিত হয়েছি? তাতে কি আমরা সৎ হয়েছি? দলকে যে বাড়াতে চাই, দলের যে পূজারী, অন্য দলকে কিভাবে টেক্কা দিয়ে নিজের দলের প্রতিপত্তি দেখানো যায়, সেই চিন্তাই সে করবে, সেই চিন্তাই তার আসবে। সততার চেয়ে এখন আমরা অসতের পথটাই ধরছি বেশি। আমি চাই সৎভাবে, সৎ চিন্তায় দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে। অন্যের মাকে নিজের মা চিন্তা করে সকলের হিতকামনার স্থির লক্ষ্যে আমরা যদি এগিয়ে যাই, কে আমাদের রাখতে পারে? আমাদের ভারতবর্ষে এখনও যা সম্পদ আছে, তাতে ভারতবাসীর কারো কাছে ঋণ করতে হবে না। আগেই বলেছি, বিদেশের কাছে 85 থেকে 86 হাজার কোটি টাকার ঋণ ভারতবর্ষের। এই ভারতবর্ষকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে। তাই বাজ পাখি উড়ছে আকাশে ছোঁ মারার জন্য। শিশু বয়স থেকেই আমরা বেদের পূজারী। বেদ এখানকার কোনো গ্রন্থ নয়, হিন্দুদের কোনো ধর্মগ্রন্থ নয়। বেদ অর্থ প্রকৃতি, বেদ অর্থ অভেদ। আমরা অভেদের পূজারী। বর্তমান সমাজে প্রচলিত তথাকথিত সংস্কারগত ধর্ম আমার নয়। আমার ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক ও সুর ভিত্তিক। ধর্ম বাস্তবের সুরে গাথা। গল্প, কল্পনা, ভাব, উচ্ছ্বাসের কোনো স্থান নেই সেখানে। আমার ধর্ম কাশি ঘণ্টাতে বা মন্দিরে সীমাবদ্ধ নয়। আমার ধর্ম ব্যাপক, ব্যাপ্তির সাধনাই আমার ধর্ম। আমার দেবতা প্রত্যক্ষ অনুভূতির মাঝে গ্রাহ্য। প্রত্যক্ষ অনুভূতিতে অনুভব করতে না পারলে সেই দেবতাকে সহজে অন্তরে গ্রহণ করি না। যে দেবতা, যে ধর্মের সুর প্রত্যক্ষ অনুভূতিতে আসবে, এটাই গ্রাহ্য। তাই প্রকৃতির ধর্মই আমার ধর্ম। প্রকৃতির দিকে তাকিয়ে দেখো তো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র চলেছে কি সুন্দর অভেদের সুরে। তাদের মাঝে কোনো বিবাদ নেই। আর আমরা প্রতি পদক্ষেপে অঙ্কে ভুল করে চলেছি। অঙ্ক মিলিয়েই চলতে হবে। অঙ্কে তাল আছে, মাত্রা আছে, ছন্দ আছে, লয় আছে। সেগুলির বাইরে যদি আমরা চলি, কোনোদিনই মিলবে না। পাতার পর পাতা অঙ্ক করতে পারি, কিন্তু মিলানো সম্ভব হবে না। আজ আমার অন্তরে ঝড় লাগছে। কোথায় আমরা অভেদের সাধনা করব, আর কি করছি? আমি মহাপ্রভু গৌরাঙ্গদেবের ভবিষ্যৎবাণীর শেষ রক্ত। এটা আমার অহংকারের কথা নয়। মহাপ্রভু গৌরাঙ্গদেবের মা সতীদেবী আর আমার মা চারুশীলা দেবী একই বাপের ঘরের। মহাপ্রভু ছিলেন খুবই অমায়িক, ন্যায়তে কঠিন, কঠোর। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আমিও তাই চাই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করা আমার নীতিতেই আছে। আমার অন্তরে স্বতঃস্ফূর্ত কথাতে কেউ যেন ভুল না বোঝেন। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।